নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আপনারা যারা নিয়মিত হন্টেড টিউব বা নানা ভৌতিক চ্যানেলে গল্প শোনেন, তারা হয়তো ভাবেন এসব গল্পের কতটা সত্যি আর কতটা কল্পনা। বিশ্বাস করুন, আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা শোনার পর আপনাদের এই ধারণাটা পাল্টে যাবে। ঘটনাটা আমার জীবনের, একদম টাটকা, মাত্র 6 মাস আগের। পেশাগত কারণে আমাকে প্রায়ই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যেতে হয়। আমি একজন ল্যান্ড সার্ভেয়ার, মানে সোজা কথায় জমিজমা মাপজোক করা আমার কাজ। সেবার আমার পোস্টিং হলো বাঁকুড়ার একদম শেষ প্রান্তের একটা গ্রামে, নাম হরিপুর। গ্রামটা অদ্ভুত, দিনের বেলাতেও কেমন যেন একটা ঝিম ধরা ভাব, আর রাত নামলে তো কথাই নেই, মনে হয় যেন অন্ধকারে চাদর মুড়িয়ে গ্রামটা ঘুমিয়ে পড়ে। আমার থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো স্কুল বাড়ির গেস্ট রুমে। জায়গাটা বেশ নির্জন। আমার রুমের জানালা দিয়ে তাকালে দূরে একটা বিশাল বাঁশঝাড় দেখা যেত। স্থানীয়রা ওটাকে বলতো কালীতলার বাঁশবন। প্রথম দিন যখন আমি ওখানের কেয়ারটেকার রতনদাকে জিজ্ঞেস করলাম, দাদা, ওই বাঁশঝাড়টার ওদিক দিয়ে কি শর্টকাট রাস্তা আছে বাজারে যাওয়ার? রতনদার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি নিচু গলায় বললেন, বাবু, নতুন এসেছেন, যা বলবেন শুনবেন। দিনের আলোয় যা খুশি করবেন, কিন্তু সন্ধে নামার পর ভুলেও ওই কালীতলার বাঁশঝাড়ের রাস্তা মারাবেন না। আমি শহরের ছেলে, এসব কথায় খুব একটা কান দিইনি। ভাবলাম গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী। কিন্তু সেই রাতে আমার ধারণা ভুল প্রমাণিত হওয়ার প্রথম ধাপটা শুরু হলো। রাত তখন প্রায় 1টা। আমি ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ জানালার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন শুকনো বাঁশ পাতার ওপর দিয়ে খুব সাবধানে হেঁটে আসছে। মরমর মরমর। শব্দটা ঠিক মানুষের হাঁটার মতো, কিন্তু ছন্দটা আলাদা। আমি জানালা দিয়ে উকি দিলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু বাঁশঝাড়ের ওপরে জোনাকি জ্বলছে। কিন্তু হঠাৎ মনে হলো বাঁশঝাড়ের ঠিক নিচে অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, স্থির হয়ে আমার দিকে তাকিয়ে। আমি ভালো করে দেখার জন্য টর্চটা জ্বালালাম। আলোর ফোকাস পড়তেই দেখলাম কেউ নেই, শুধু হাওয়ায় বাঁশগাছগুলো দুলছে। আর ঠিক সেই মুহূর্তে আমার বন্ধ দরজায় কেউ খুব আস্তে করে টোকা দিল। ঠক ঠক ঠক। দরজায় ওই শব্দ শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এত রাতে কে আসবে? রতনদা তো অনেক আগেই বাড়ি চলে গেছে। আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, আবার সেই নিস্তব্ধতা। আমি চেয়ার ছেড়ে উঠে দরজার কাছে গেলাম। দরজার নিচ দিয়ে বাইরের বারান্দার আলো আসার কথা, কিন্তু অদ্ভুতভাবে নিচটা অন্ধকার। মনে হলো কেউ দরজার ঠিক ওপাশেই ঘেঁষে দাঁড়িয়ে আছে, যার ছায়ার কারণে আলো আসছে না। আমি ঝট করে দরজাটা খুলে দিলাম। কেউ নেই, বারান্দা একদম ফাঁকা। দূরের মাঠ থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আমি নিজেকে বোঝালাম হয়তো মনের ভুল বা বাতাসের শব্দ। দরজা বন্ধ করে আবার কাজে বসলাম, কিন্তু মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল ঘরের পেছনের জানালা দিয়ে কেউ আমাকে দেখছে। পরদিন কাজের চাপে ওসব ভুলে গেলাম। গ্রামের এক প্রান্তে জমি মাপতে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। ফেরার পথে আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না। গ্রামের মেকানিক বলল ঠিক করতে সময় লাগবে, অগত্যা হেঁটেই ফিরতে হবে। শর্টকাট রাস্তাটা মনে পড়ল, সেই কালীতলার বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়া রাস্তা। রতনদার বারণ মনে পড়লেও ক্লান্তি আর তাড়াহুড়োয় আমি ওই রাস্তাটাই ধরলাম। তখন রাত প্রায় 8:30। গ্রামের এই দিকে কোনো ইলেকট্রিক পোল নেই। মোবাইলের টর্চ জেলে আমি এগোচ্ছি। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর সামনেই সেই বিশাল বাঁশঝাড়। বাঁশঝাড়ের কাছে আসতেই পরিবেশটা কেমন ভারী হয়ে গেল। তাপমাত্রা যেন হুট করে কয়েক ডিগ্রি কমে গেল। বাতাসের একটা পচা গন্ধ নাকে এলো, যেন অনেক দিনের পুরনো পচা ফুলের গন্ধ। আমি জোরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনেই কেউ হাঁটছে, আমার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে। খসখস খসখস। আমি থামলাম, শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটলাম, শব্দটাও আবার শুরু হলো। ভয়ের একটা ঠান্ডা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে নেমে গেল। আমি ঝট করে পেছনে ফিরলাম। টর্চের আলোয় দেখলাম আমার থেকে প্রায় 20 হাত দূরে রাস্তার মাঝখানে একটা অস্পষ্ট সাদা ধোঁয়াশা মতো কিছু ভাসছে। ঠিক মানুষের মতো আকৃতি, কিন্তু কোনো হাত পা স্পষ্ট নয়। ওটা স্থির হয়ে দাঁড়িয়েছিল না, ওটা দুলছিল। বাঁশের ডগা যেমন বাতাসে দোলে ঠিক তেমনভাবে। আমি চোখ রোগড়ে আবার তাকালাম, ওটা নেই। কিন্তু আমার কানের ঠিক পাশ দিয়ে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, একাল এলি কেন?
সেই ফিসফিসানি শুনে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, সোজা দৌড়। যতক্ষণ না গেস্ট হাউসের আলো দেখতে পেলাম ততক্ষণ থামিনি। ঘরে ঢুকে হাঁপাতে লাগলাম, শরীর ঘামে ভিজে গেছে। রতনদা আমাকে ওই অবস্থায় দেখে ছুটে এলো। সব শুনে সে শুধু বলল, বাবু, আপনাকে বারণ করেছিলাম, ওটা সাধারণ জায়গা নয়। সেদিন রাতে আমার প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে আমি অদ্ভুত সব স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নে দেখলাম আমি সেই বাঁশঝাড়ের ভেতরে আটকা পড়েছি। চারিদিক শুধু বাঁশ আর বাঁশ, আর বাঁশগুলোর গা বেয়ে কালো আলকাতরার মতো কিছু গড়িয়ে পড়ছে, আর সেই সাদা ছায়াটা। ওটা আমার খুব কাছে চলে এসেছে। ওর কোনো মুখ নেই, কিন্তু আমি বুঝতে পারছি ওটা হাসছে। মাঝরাতে আমার ঘুম ভাঙল একটা বিকট শব্দে। মনে হলো কেউ আমার জানালার কাছে নখ দিয়ে আছড়াচ্ছে। কর 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 কর। শব্দটা এত তীব্র যে কানে তালা লেগে যাওয়ার মতো। আমি জ্বরের শরীর নিয়ে উঠে বসলাম। কারেন্ট নেই, ইনভার্টারও কাজ করছে না। ঘরের কোণে মোমবাতি জ্বালিয়েছিলাম, সেটা নিভু নিভু। সেই আধো আলোয় আমি যা দেখলাম তা দেখে আমার রক্ত জল হয়ে গেল। জানালার কাচের ওপারে একটা সাদা মুখ চেপে ধরা আছে। মুখটা চ্যাপটা, যেন কাঁচে খুব জোরে চাপ দেওয়া হয়েছে। কোনো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত, আর মুখটা নড়ছে, যেন কিছু বলার চেষ্টা করছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। শরীর অবশ হয়ে গেছে। সেই জিনিসটা ধীরে ধীরে জানালার গ্রিল ধরে ঝাঁকাতে শুরু করলো। পুরনো জানালার ছিটকিনিটা নড়বড় করতে লাগলো। মনে হলো ওটা এখনই ভেঙে ভেতরে ঢুকে পড়বে। আমি কোনো মতে বিছানা থেকে গড়িয়ে ফ্লোরে পড়লাম। ঠিক তখনই বাইরে কুকুর ডাকার শব্দ শুরু হলো। একসাথে অনেকগুলো কুকুর আর্তনাদ করে উঠল, আর জানালার ওই ছায়াটা ধপ করে নিচে নেমে গেল। কিন্তু যাওয়ার আগে আমি স্পষ্ট শুনলাম ওটা বলছে, কাল আসবি, কাল আমাবস্যা, কাল আসবি। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, কাজ হোক বা না হোক আমি আজই পালাবো। কিন্তু সমস্যা হলো আমার শরীর এতটাই দুর্বল যে বিছানা থেকে ওঠার শক্তি নেই। রতনদা গ্রামের ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার সব শুনে গম্ভীর হয়ে গেলেন। যাওয়ার সময় রতনদাকে আড়ালে ডেকে কিছু বললেন। আমি আড়ি পেটে শুনলাম ডাক্তার বলছেন, ওকে আজ রাতেই এখান থেকে সরিয়ে দাও। আজ আমাবস্যা, কালীতলার উনি আজ জাগবেন। একে চিহ্নিত করেছে, আজ রক্ষা নেই। দুপুরের দিকে একটু সুস্থ বোধ করলাম। ঠিক করলাম বিকেলের বাস ধরেই চলে যাব। জিনিসপত্র গুছিয়ে নিলাম, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। বিকেল 4টে নাগাদ আকাশ কালো করে মেঘ করল। তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। গ্রাম থেকে বেরোনোর একমাত্র মাটির রাস্তাটা কাদা হয়ে একদম অকেজো হয়ে গেল। কোনো গাড়ি বা বাস চলবে না। আমি আটকা পড়ে গেলাম। সন্ধ্যা নামতেই তুফান আরও বাড়ল। ইলেকট্রিসিটি তো দুপুরের পর থেকেই নেই। আমি আর রতনদা গেস্ট হাউসের মেন হলে বসে আছি। রতনদা কাঁপছে। ওর হাতে একটা জবা ফুল আর কিছু সিঁদুর। ও বিড়বিড় করে মন্ত্র পড়ছে। রাত 9টা নাগাদ বৃষ্টি একটু কমল, কিন্তু বাতাস আরো জোরে বইতে লাগলো। ঠিক তখন মেন গেটে কেউ ধাক্কা দিতে শুরু করলো। ধাম ধাম ধাম, যেন বিশাল কোনো হাতুড়ি দিয়ে কেউ লোহার গেটটা পিটছে। রতনদা চিৎকার করে উঠল, বাবু, দরজা খুলবেন না, যাই শুনুন খুলবেন না। হঠাৎ ধাক্কা দেওয়া বন্ধ হয়ে গেল। সব চুপ। তারপর আমার বাবার গলার স্বর ভেসে এলো বাইরে থেকে, অরিন্দম, দরজাটা খোল বাবা, আমি ভিজে যাচ্ছি, তোর জন্য গাড়ি এনেছি। গলার স্বরটা হুবহু আমার বাবার। আমি চমকে উঠলাম। বাবা এখানে আসবে কি করে? বাবা তো কলকাতায়। কিন্তু সেই স্বর এতই বাস্তব যে আমি সম্মোহিত লোতো দরজার দিকে এগোতে লাগলাম। রতনদা আমার পা জড়িয়ে ধরল। না বাবু, ওটা মায়া, ওটা ছলনা। আমি থমকে দাঁড়ালাম। তখন বাইরের গলাটা পাল্টে গেল। এবার আর বাবার গলা নয়, এবার একটা যান্ত্রিক কর্কশ গলার স্বর। খুলবি না, তাহলে আমিই আসছি। সেই কর্কশ গলার স্বর মিলিয়ে যাওয়ার সাথে সাথেই পুরো বাড়িটা কেঁপে উঠল। মনে হলো ভূমিকম্প হচ্ছে। ছাদ থেকে প্লাস্টার খসে পড়তে লাগলো। রতনদা ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি একা, হাতে একটা টর্চ আর মনে অ্যাটবুক আতঙ্ক। হঠাৎ খেয়াল করলাম পেছনের দরজাটা, যেটা বাঁশঝাড়ের দিকে খোলে, সেটা আপনা আপনি খুলে যাচ্ছে। ক্যাঁ চ শব্দ করে দরজাটা পুরো খুলে গেল। বাইরে তখন আর বৃষ্টি নেই, কিন্তু অদ্ভুত একটা কুয়াশা জমেছে। আর সেই কুয়াশার মধ্যে দিয়ে সেই সাদা অবয়বটা ভাসতে ভাসতে ঘরের দিকে আসছে। এবার ওটা আর অস্পষ্ট নয়, এবার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। প্রায় 7 ফুট লম্বা একটা দেহ। শরীরটা যেন সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু জায়গা বিশেষে পচে গলে গেছে। হাতগুলো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো সরু সরু, আর নখগুলো বাঁশের কঞ্চির মতো। সেটা চৌকাঠ পার হয়ে ঘরে ঢুকল। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। আমি পিছিয়ে দেয়ালের সাথে সেটে গেলাম।
পালাবার কোনো রাস্তা নেই। ছায়াটা আমার দিকে এগিয়ে আসছে। ওর মুখ নেই, কিন্তু আমি বুঝতে পারছি ওটা আমাকে দেখছে। হঠাৎ ওটা আমার খুব কাছে চলে এলো। একটা পচা মাংসের গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। ওটা তার লম্বা হাড় সর্বস্ব হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, ভাবলাম এটাই শেষ। ঠিক তখন আমার গলার লকেটে থাকা মা কালীর ছোট্ট পেন্ডেন্টটা ওর হাতে ঠেকল। একটা পোড়া মাংসের গন্ধ আর বিকট আর্তনাদ, আহ আহ শব্দে ঘরটা ভরে গেল। আমি চোখ খুলে দেখলাম ছায়াটা পিছিয়ে গেছে, যেন আগুনের ছ্যাঁকা খেয়েছে। এই সুযোগ আমি দৌড় দিলাম, রতনদাকে ওভাবেই ফেলে। জানি স্বার্থপরের মতো কাজ, কিন্তু তখন যান বাঁচানোই দায়। আমি সদর দরজা খুলে অন্ধকারে দৌড় দিলাম। আমার লক্ষ্য মেন রোড, কিন্তু আমি যতই দৌড়াই রাস্তা যেন ফুরোয় না। আর আমার চারপাশে বাঁশঝাড়ের সেই শব্দ, খসখস খসখস। এখন ওটা একা নয়, মনে হচ্ছে শত শত পায়ের আওয়াজ আমার পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে আমি গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। সামনেই বাসস্ট্যান্ডের সেই ছোট্ট যাত্রী ছাউনি। আমি জানি ওখানে কেউ নেই, কিন্তু আলো আছে। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়লাম সেখানে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আমি পেছনে তাকালাম। গ্রামের দিক থেকে আসা রাস্তাটা ঘন অন্ধকারে ঢাকা। সেই অন্ধকারের মধ্যে আমি দেখলাম অসংখ্য সাদা সাদা চোখ জ্বলছে। ওরা বাঁশঝাড়ের সীমা পেরোতে পারছে না, কিন্তু সেই লম্বা সাদা ছায়াটা, ওটা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। ওটা হাত নেড়ে আমাকে ডাকছে, আর বাতাসের সাথে ভেসে আসছে সেই ফিসফিসানি, তুই ফিরে গেলি, কিন্তু তোর ছায়াটা রেখে গেলি। ভোরবেলা একটা লরি আমাকে দেখতে পায়। ড্রাইভার আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা বলেছিল ওটা নাকি নিছকই হ্যালুসিনেশন বা প্যানিক অ্যাটাক, কিন্তু আমি জানি ওটা কি ছিল। আমি কলকাতায় ফিরে এসেছি আজ 3 মাস হলো। রতনদার খোঁজ নিয়েছিলাম। গ্রামের লোকেরা বলেছে সেই রাতের পর থেকে রতনদাকে আর স্বাভাবিক দেখা যায়নি। সে সারাদিন ওই বাঁশঝাড়ের দিকে তাকিয়ে বসে থাকে আর বিড়বিড় করে। আর আমি কি বেঁচে গেছি? হয়তো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কলকাতায় ফিরে আসার পর থেকে আমি যখনই রাতে আয়নার সামনে দাঁড়াই, আমার নিজের ছায়াটা, ওটা আমার সাথে নড়ে না। আমি হাত নাড়লে ছায়াটা স্থির থাকে। আর মাঝে মাঝে গভীর রাতে আমার ফ্ল্যাটের বারান্দায় বাঁশঝাড়ের সেই শুকনো পাতার শব্দ শুনতে পাই। বন্ধুরা, আমি জানি না ওটা আমার সাথে চলে এসেছে কিনা, তবে একটা উপদেশ দেব। অচেনা রাস্তায়, বিশেষ করে বাঁশঝাড়ের পাশ দিয়ে রাতে একা হাঁটবেন না। কে জানে আপনার পেছনের ছায়াটা হয়তো আপনার নয়। শুভরাত্রি, সাবধানে থাকবেন।